আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ফুটবলের এই মুহূর্তের ৩ জন সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম যদি বলি, সেই হচ্ছে ৩ জন হেড কোচ। বাংলাদেশ আন্ডার-20 মেন্স টিমের হেড কোচ মার্ক কক্স, যাকে কিনা এই অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ৩ সাড়ে ৩ বছর ধরে সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের যিনি হেড কোচ হাভিয়ার কাবরেরা, এবং সেই সাথে বাংলাদেশ উইমেন্স টিমকে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন সাফল্যের দিকে, পিটার বাটলার। এই তিনজনকে নিয়ে আলোচনা করা যেতে পারে। কারণ আমার কাছে মনে হচ্ছে একেবারেই আপাত দৃষ্টিতে এই তিনজনের মধ্যে একটা ভালো ডিফারেন্স ইন থট প্রসেস, একটা ভালো ডিফারেন্স ইন সাকসেস পাওয়ার মেথডস, সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে চাই, একটু পেছনের দিকে যদি ফিরে তাকাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কে কোন দিকে ধাবিত হয়েছে, কারা কিভাবে নিজেদের দলকে চালনা করেছেন এবং কে কতটুকু সাফল্য পেয়েছেন তাদের মেথডস দিয়ে। আমরা শুরুই করতে পারি হাভিয়ার কাবরেরাকে দিয়ে, যিনি 2022-23 ওরকম সময়ে তিনি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব প্রথমে পেয়েছেন এবং বহু বছর ধরেই তিনি কিন্তু এই দায়িত্বটা পালন করেছেন। তবে বাংলাদেশের এইখানে সবচেয়ে বড় সাফল্যগুলো কি আছে অ্যাকচুয়ালি? সিনিয়র মেন্স ন্যাশনাল টিম কি সেভাবে কোনো সাফল্য তুলে আনতে পেরেছে? এখনো পর্যন্ত কিন্তু কাবরেরার আন্ডারে বাংলাদেশ সেই লেভেলের, সেই অর্থে কোনো ট্রফি তুলে নিতে পারেনি। আপনি যদি চিন্তা করে দেখেন যে খুব শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ জয় পেয়েছে, এরকম কোনো রেকর্ড সেখানেও কিন্তু আপনি কাবরেরার নামটা যুক্ত করতে পারবেন না। এবং শেষ পর্যন্ত ঘুরে ফিরে দেখা গেছে ওই ইন্ডিয়ার সাথেই বাংলাদেশের দুই একটা পারফরমেন্স, যেরকম এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ইন্ডিয়াকে আমরা হারিয়ে দিয়েছি 1-0 গোলে ঘরের মাটিতে, এবং তাদের মাঠে গিয়ে ড্র করেছি, 2 ম্যাচ থেকে 4টা পয়েন্ট বের করেছি। এইটাই কিন্তু কাবরেরার, আমি বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাকসেস যদি আমরা চিন্তা করি। তারপরও কিন্তু দিন শেষে বাংলাদেশ ওই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের পর্ব থেকেই বাদ পড়ে যাচ্ছে, তারা কিন্তু আর মূল পর্বে যাওয়ার কোয়ালিফিকেশনের সুযোগটা পাচ্ছে না। এবং সেটার পেছনেও আপনি চিন্তা করে দেখেন যে অরিজিন ফুটবলারদের নিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলারদেরকে দলে ভেরাতে সক্ষম হয়েছে, তারা সমিত সোমের মতো ফুটবলারদেরকে আনতে পেরেছে, ফাহমিদুলদের স্কাউট করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে তারা জায়ান আহমেদের মতো ফুটবলারদেরকেই দলে অন্তর্ভুক্ত করার প্রসেসের মধ্যে আছে, এবং তারা মোটামুটি এখন দলের ভেতরে স্টার্টিং 11-এই জায়গা পাওয়ার পজিশনটা ধরে রেখেছেন। তবে এত ভালো ইনফ্লাক্স অফ ফরেন প্লেয়ার্স আনার পরেও হাভিয়ার কাবরেরা যতটুকু সাফল্য বাংলাদেশ ন্যাশনাল টিম দিয়ে পাওয়ার কথা, সেটা কি তিনি পেয়েছেন কিনা? আমার তো মনে হয় যে তিনি সেই অর্থে সফল হতে পারেননি, এবং সেটার পেছনে আমার মনে হয় যে তার ট্যাকটিক্সেরও কিছু এফেক্ট রয়েছে। বাংলাদেশের ওভারঅল ফুটবল লিগে আমরা যে ধরনের গোল খরায় ভুগি আমাদের লোকাল প্লেয়ারদের কাছ থেকে, সেখানে নিশ্চয়ই একটা কন্ট্রিবিউশনের ল্যাকিং ছিল, যেটা তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। তবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে কমপ্লেন, সেটা হচ্ছে যে তিনি ওই অ্যাটাকিং মাইন্ডসেটে কবে যাবেন আর কি, মানে তার তার ওভারঅল প্রিন্সিপালসটা কি, তার ফিলসফিটা কি, সেটা কিন্তু খুব একটা প্রমিনেন্টলি আমরা বুঝতে পারি না। এমন হতে পারে যে তিনি দলটাকে সিটব্যাক করিয়ে ন্যারো ডিফেন্ডিং লাইনে দাঁড় করিয়ে তারপর কাউন্টারে যেতে চান, সেটা তার প্রসেস। সেটাও কিন্তু খুব ক্লিয়ারলি তিনি করতে চান না। আবার খুব একটা পজিশনাল ফুটবল খেলবে বাংলাদেশ, সেই বিষয়টাও কিন্তু তার খেলার মধ্যে পরিলক্ষিত হয় না। আক্রমণগুলো কিভাবে সানাবেন তিনি, প্রসেসগুলো কি, মেথোডোলজিগুলো কি, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে প্রস্ফুটিত হয় না। দিন শেষে বাংলাদেশ সিনিয়র মেন্স ন্যাশনাল টিম ওই সেট পিসের উপরে নির্ভর করে খেলতে থাকে, যেটা ওই জেমি ডের আন্ডারে কিংবা অস্কার ব্রুজন যখন কয়েক মাস দলের দায়িত্বে ছিলেন তখন, কিংবা তারও আগে থেকেই যে প্রসেসে বেসিক্যালি বাংলাদেশ খেলতো, এই একই ধরনের ধাঁচটাই রয়ে গেছে দলটার মধ্যে, এবং সাফল্যের দিক থেকে খুব একটা বেশি সফল কিন্তু কাবরেরা হতে পারেননি। এবং তিনি অনেক সময় দেখা গিয়েছে যে এলিজিবল প্লেয়াররা ফিট থাকা সত্ত্বেও বিভিন্ন পজিশনে তাদেরকে ট্রাই আউট করানোর চেষ্টা না করে তিনি কিছু প্লেয়ারদের উপর খুব বেশি ভরসা রাখেন, যাদের কিনা ট্র্যাক রেকর্ডটা অতটা ভালো নয়, এবং যাদের সিলিংটা বা খেলার যে আপার সিলিংটা রয়েছে, সেই সিলিংটাই হয়তো একটা লেভেলে গিয়ে আটকে যাওয়া, তার থেকে বেটার তাদের কাছ থেকে পাওয়া যাবে না। তারপরও তাদেরকেই বারবার কাবরেরা কিন্তু নিয়ে আসেন, এবং অনেক সময় দেখা যায় তিনি এক্সপেরিমেন্ট করতে ভয় পান। এক্সপেরিমেন্ট না করেও যখন সাফল্য পাচ্ছেন না, তার মানে তো এক্সপেরিমেন্ট করাটাই ভালো। যে প্রসেসে যা কাজ করছেন সেটা কাজে দিচ্ছে না, সুতরাং ডিফারেন্ট কিছু করতে হবে। কাবরেরার কাছ থেকে আমরা ডিফারেন্ট কিছু পেয়েছি? আমার তো মনে হয় সেরকম কিছু আমরা আসলে পাইনি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে এরকম কিছুকে আমি মিস করে ফেলেছি কিনা, যেটা কাবরেরার সাফল্য হিসেবে আমরা ধরতে পারি। যাই হোক, আমরা মার্ক কক্সের দিকে যাই। খুব বেশি দিন হয়নি, তিনি মাত্রই আন্ডার-20 ন্যাশনাল টিমটার দায়িত্ব নিয়েছেন, যেই দলটা আবার সাফ খেলতে গিয়েছে এবার মালদ্বীপসে। সেখানেও কিন্তু আমরা দেখছি একটা উদাহরণ, যেখানে মার্ক কক্স অনেকটা কাবরেরা স্টাইলেই খেলাগুলো কিন্তু পরিচালনা করার চেষ্টা করছেন। অর্থাৎ নিজের
মানে রেজাল্ট ওরিয়েন্টেড একটা চিন্তাভাবনা তার মধ্যে, শুধুমাত্র পিওরলি রেজাল্ট ওরিয়েন্টেড। এবং সেখানে তিনি দেখা যাচ্ছে যে তার এক্সপেরিমেন্টেশন, তার যে ফিলসফি, সেই ব্যাপারটা কিন্তু দেখানোরই চিন্তাভাবনার মধ্যে তিনি নেই। ফর এক্সাম্পল আপনি দেখেন যে রোনান সুলিভানকে তিনি ডেবিউ দিয়েছেন, তবে তার যে যমজ ভাই ডেকলান সুলিভান, যিনি দারুণ একজন রাইট ব্যাক, ফিলাডেলফিয়াতে খেলেন, তাদেরকে তিনি কিন্তু 11-এ সুযোগ দিচ্ছেন না, ইব্রাহিমকে তিনি সুযোগ দিচ্ছেন না। এই ধরনের কিছু প্লেয়াররা রয়েছে যাদেরকে তিনি একেবারেই কোনো চান্স না দিয়েই আমরা কিন্তু অলরেডি সেমিফাইনাল পর্যায় পর্যন্ত চলে গেছি, এবং সেখানেও আমাদের যে পারফরমেন্স সেটা আশানুরূপ হয়নি। হয়তো ইন্ডিয়াকে আমি হারিয়ে দিতে পারতাম, আর একটু বেটার অ্যাটাকিং লেভেলের ফুটবলটা যদি খেলতে পারতাম, সেখানেও কিন্তু আমরা পারিনি। আমরা যদি পাকিস্তানের কথা বলি, সেখানেও কিন্তু তাদেরকে আরো বড় মার্জিনে আমাদের হারানোর কথা, সেটা কিন্তু আমরা করতে পারিনি। সো মার্ক কক্সের মধ্যে ভেরি আর্লি অন, মাত্র দুটো ম্যাচে তিনি করেছেন, আমি জানি একটু হার্শ হয়ে যাচ্ছে, তারপরও আমি বলবো যে তার মধ্যেও একটা কাবরেরা ধরনের প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, যেখানে তিনি অনেকটা কিছু কিছু প্লেয়ারদেরকে দলে রাখতেই হবে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে তিনি হয়তো নেমেছেন, এবং কিছু কিছু প্লেয়ারদেরকে তিনি একেবারে সুযোগই দিচ্ছেন না। ইন্ডিয়ার সাথে ম্যাচটা কিন্তু একটা দারুণ সুযোগ ছিল সব প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার, কারণ সেই ম্যাচটা যদি আমরা হেরেও যেতাম, তারপরেও কিন্তু আমরা সেমিফাইনালে চলেই যেতাম, রানার আপ হয়ে যেতাম। আমরা কি করেছি? তাদেরকে সুযোগ দেইনি, দিন শেষে ড্র করলাম, সেকেন্ডও হলাম, এবং ওই নেপালের সঙ্গে সেমিফাইনাল খেলতে হবে সেটাই কিন্তু আমরা আলটিমেটলি খেলছি। তবে লসের লস যেটা হলো, স্কোয়াডের বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার যাদেরকে আসলে বাজিয়ে দেখার সুযোগ ছিল, ইব্রাহিম কিংবা ডেকলান সুলিভান, তাদেরকে কিন্তু আমরা খেলানোরই অবস্থায় পেলাম না, বা তাদেরকে খেলালেন না মার্ক কক্স। অন্যদিকে পিটার বাটলারকে দেখেন, তিনি বেশ ব্রেভ একজন ম্যানেজার। তিনি যখন থেকে এসেছেন সবসময় তার নিজের চাহিদা, নিজের দাবি, সেটা কিন্তু তিনি একেবারেই সবার সামনে বলে দিয়েছেন। অনেক সময় সেটা বাফুফের এগেনস্টেও গেছে, তারপরেও কিন্তু সেটা বলে গেছেন। বাংলাদেশ সিনিয়র উইমেন্স টিমের মধ্যে এমন কিছু খেলোয়াড়রা ছিলেন যারা রিভল্ট করেছিলেন, তার আন্ডারে খেলবেন না বলেছেন, তাদেরকে বাদ দিয়েই পিটার বাটলার তিনি কিন্তু তার দল সাজিয়েছেন, এবং এমন একটা ইয়াং টিম তিনি সাজিয়েছেন যেখানে কোনো বায়াসনেস তিনি দেখাননি। যার পারফরমেন্স ট্রেনিংয়ে ভালো, যাকে দিয়ে কাজ হতে পারে, সেভাবে করেই তিনি তার দলটাকে সাজিয়েছেন এবং সাফল্যও পেয়েছেন। আপনি দেখেন বাংলাদেশ উইমেন্স টিমই কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে এশিয়ান কাপের কোয়ালিফায়ার পর্বগুলো পার করে সিনিয়র উইমেন্স টিমও মেইন টুর্নামেন্টে গিয়েছে, এবং সেখানে মোটামুটি ভালোই করেছে তাদের সাধ্যের মধ্যে। আর আন্ডার 20 যে উইমেন্স টিমটা আছে, তাদেরকেও কিন্তু পিটার বাটলার এখন ওই আন্ডার 20 মূল পর্বে নিয়ে যাচ্ছেন, এবং যে স্কোয়াডটা তিনি ঘোষণা করেছেন, গতকালই আমরা দেখলাম ফাইনাল স্কোয়াডের লাইন আপটা, সেখানেও কিন্তু সেটা দেখে বেশ এক্সাইটেড আপনি হবেন, কারণ ইয়াং প্রসপেক্টসে ভরা, ট্যালেন্টেড প্রসপেক্টসে ভরা, এবং তাদেরকে তিনি সুযোগ দেন, সেটা আমরা আগেও দেখেছি। যে দুটো ম্যাচ হয়েছে, প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ আন্ডার 20 উইমেন্স টিম খেলেছে, মূল পর্ব এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে তার আগেই, এবং সেই দুটো প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র, জর্ডানের সঙ্গে 2-0 গোলে জয়, সেখানে কিন্তু তার সব খেলোয়াড়দেরকে তিনি সুযোগ দিয়েছেন। এবং যারা যারা ফ্রিঞ্জে আছেন, ফর এক্সাম্পল আপনি সাগরিকার উপর ট্রাস্ট করছেন, তাকে ছাড়াও শ্রীমতী তৃষ্ণা রানীকেও তিনি সুযোগ দিয়েছেন, তাকে ছাড়াও তিনি ডেফিনেটলি প্রীতিকেও সুযোগ দিয়েছেন, তারা কিন্তু আবার গোলও পেয়েছেন। উমেলা মার্মার উপর তিনি অনেক ট্রাস্ট করেন, তাকে কিন্তু সুযোগ দিয়েছেন, তিনিও কিন্তু গোলের মধ্যে আছেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই 3 ম্যানেজারের মধ্যে বা 3 হেড কোচের মধ্যে পিটার বাটলারকে সবচেয়ে বেশি ক্ল্যারিটি অফ থট আমরা পেতে দেখি, এবং তার কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি পরিষ্কার চিন্তা ভাবনায় তিনি আসলে দলটা নিয়ে কি করতে চান, এবং আনবায়াসড একটা চিন্তা ভাবনা, সেই জায়গা থেকেই তিনি এগিয়ে যান, এবং সে কারণে তিনি সফলও হচ্ছেন। দুটো কাজই তিনি একসঙ্গে করতে পারছেন, তিনি আনবায়াসড ভাবেও কাজ করছেন, সফলও হচ্ছেন। আর অন্যদিকে কাবরেরা এবং মার্ক কক্স জয়ের চেষ্টা করছেন, মুখে বলছেন, তবে দিন শেষে মনে হচ্ছে চাকরি বাঁচানোর চেষ্টা করছেন, এরকমই কোনো প্রসেসে তারা আছেন বোধ হয়, আমি জানি না। যাই হোক, প্রেক্ষাপটের পরিবর্তন হোক, আমরা চাই যে কাবরেরা এবং মার্ক কক্স তারা সফল হোক বাংলাদেশকে নিয়ে, কিংবা বাংলাদেশ দল নতুন কোনো আইডিয়া নিয়ে এই সিনিয়র মেন্স টিম কিংবা আন্ডার 20 মেন্স টিমে নতুন কোনো কোচদেরকে এনে তাদের কাছ থেকে একটা পরিষ্কার ধারণার মাধ্যমে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাক ওয়ার্ল্ড ফুটবলের দিকে, সেটাই আমরা আশা করতে পারি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই 3 হেড কোচের মধ্যে কাকে আপনাদেরকে সবচেয়ে স্পষ্টভাষী, আনবায়াসড এবং সফল মনে হচ্ছে। কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।